আমি ভাবছি যে আর কি হতে বাকি আছে, ছুটিটা কোথায় একটু নিশ্চিন্তে কাটাবো তা নয়, এই একটা বড় মাথার ওপর চিন্তা, মানে সত্যিই মাথার ওপর, ওটা ভেঙে পড়লে পুরো শেষ। আমি বাবা মা হোটেলে যাচ্ছি। আমি দুপুরবেলায় এখন আমরা বেরিয়েছি আর যাচ্ছি অনেক জায়গাতে যাব, ওয়ালমার্ট যাব, আইকিয়া যাব। এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে এখানে, তো আমরা ওয়ালমার্ট থেকে একটা জিনিস কিনেছি, সেটা পিক আপ করতে যেতে হবে, সেই জন্য যাচ্ছি। আর আইকিয়াতেও কিছু টুকটাক জিনিসপত্র দেখতে যাব, অনেক কিছু থাকে না এই সময়, অনেক বেশি সেল চলে, তো যদি কিছু পছন্দ হয় নিয়ে চলে আসবো, যেহেতু আজকে সময় আছে একটু, ওই জন্য ঘুরে আসি। আর কেমন একটা অদ্ভুত ওয়েদার হয়ে আছে, যদি টেম্পারেচারটা একটু কম হতো, সেই স্নোফল হওয়ার আগে যেমনটা হয়ে থাকে না, তেমন একটা অদ্ভুত ওয়েদার হয়ে আছে। আজকে আমরা একটু হেভি ব্রেকফাস্ট করেছি, লাঞ্চটা করিনি। আর এই যে অলমোস্ট ওয়ালমার্ট পৌঁছে গিয়েছি, যেহেতু পিক আপ করতে হবে ওই জন্য সময় লাগবে না বেশিক্ষণ। এখান থেকে নিয়ে এবার আমরা যাচ্ছি কস্কো। আর এই পাখিগুলো ভীষণ ভালো লাগছিল, অনেক কিছু না যেটা আমি ছোটোবেলায় দেখতাম কোরিয়াতে, তারপরে বা অনেক বছর দেখিনি, এখানে এসে সেই জিনিসগুলো দেখতে পাই। আইকিয়া পৌঁছে গিয়েছি, দেখে মনে হচ্ছে না কত রাত, এখন সবে বিকেল হয়েছে, তো বৃষ্টি পড়ছে বলে আরও মনে হচ্ছে। আর অদ্রিনীল বলছে ওর এবার খিদে পেয়ে গেছে, বেসিক্যালি ওর খাবারের দোকান টোকান দেখলে মাঝে মাঝে একটু খিদে না পেলেও খিদে পেয়ে যায়। তো আমরাও দেখলাম ঠিক আছে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমরা একটু এখানে খাওয়া দাওয়া করে নিলাম। খাবারগুলো মোটামুটি ছিল, কিছু জিনিসপত্র দেখলাম। ফাইনালি এই কফি মেকারটাই কিনেছি, মোকা পটটা রয়েছে, তবুও অরিজিতের একটা দরকার ছিল, মানে ওর পছন্দ। তো এই যে একবার আমাদের কফি বানিয়ে খাওয়াও হয়ে গেছে। ওয়াও, প্রথম স্নো এই বছরের, প্রথম স্নোফল বলে কথা, সেই জন্য অদ্রিনীল বাইরে বেরিয়ে স্নোর মধ্যে খেলতে শুরু করেছে। তো আমি বলছি যে আজকে খেলিস, স্নোকে কি বারণ করবো, আমার নিজেরই ইচ্ছে করছে একটু স্নো নিয়ে মানে ঘাটতে। তো যাই হোক, এই যে বাস চলে গেল, আর আজকে টেম্পারেচার ভালোই লো আছে, তো সেই জন্য স্নোগুলো মানে মনে হচ্ছে সারাদিনই পড়বে আর জমতে থাকবে। আর এরকম পরিস্থিতিতে আমাদের ঘরে মানে এত রকমের প্রবলেম চলে এসেছে, কি বলবো। গাঁদা ফুলের গাছগুলো কালকে ঠোকাতে ভেবেছিলাম, রাতে ঠোকাবো। হ্যাঁ, তবে ওয়েদার রিপোর্ট দেখলাম দেখাচ্ছিল না, এরা বাইরে রয়ে গেছে। প্রথমে ওদেরকে বাবা, আমাদের ঘরে বললাম যে একটা সমস্যা কখনো আসে না, যখন কিছু প্রবলেম হয় 3-4 জনকে একসাথে নিয়ে আসে, মানে 3-4টে প্রবলেম। ফার্স্ট প্রবলেম হচ্ছে এই ঠান্ডা ওয়েদারে লাস্ট 3 দিন থেকে আমাদের রুম হিটিং কাজ করছে না। প্রথম দিন রাতে আমরা অ্যাকচুয়ালি নোটিস করিনি, মনে হচ্ছিল ঘরটা ঠান্ডা। তারপরে যেটা হয়েছে, তার পরের দিন সকালবেলায় আমি রুম হিটারটাকে একটু বাড়ালাম, যে ঘরটা এত ঠান্ডা, দেখছি যে গরম হচ্ছে না। তারপর ভাবলাম ঠিক আছে, ওরা মাঝে মাঝে অফ করে রাখে, সেটাই হয়তো, মানে যেহেতু এটা সেন্ট্রাল হিটিং, তো আমাদের হাতে কিছু নেই, আমরা জাস্ট ঘরের টেম্পারেচারটা ইয়ে করতে পারবো, কিন্তু পুরো অন অফ করা তো ওদের হাতে, কোরিয়াতে এটা ছিল না। আর তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, রান্নাবান্না করেছি, তখন অতটা ফিল হয়নি, যে স্নান করেছি তখন ঠান্ডা লাগছে। তখন আমি আবার চেষ্টা করলাম, দেখলাম যে না, কাজ হচ্ছে না। তখন আমার মনে হলো যে হ্যাঁ, হয়তো রুম হিটিংটা খারাপ হয়ে গেছে। তারপরে আমি আমাদের নিচে যারা থাকে ওদের নেবার, ওদেরকে আমি মেসেজ করলাম, বলছে হ্যাঁ আমাদের রুমটাও ঠান্ডা। তখন বুঝতে পারলাম যে গেছে হিটিং। ব্যাস, এটা তো হয়েছে। তারপরে স্নান করে ভাত খেতে যাব, মাইক্রোওয়েভে খাবার দিয়েছি গরম করার জন্য। গরম করতে গিয়ে দেখছি মাইক্রোওয়েভ চলছে না। হয়েছে কি, মানে একটা এই মাইক্রোওয়েভটা নতুন কিনেছি, সেটা তো খারাপ হওয়ারই কথা নয়। কোরিয়াতে আমরা সেকেন্ড হ্যান্ড মাইক্রোওয়েভ ইউজ করেছি 7 বছর, কিচ্ছু হয়নি, আর নতুন মাইক্রোওয়েভ খারাপ হয়ে গেল। অরিজিৎকে ফোন করে বলছি মাইক্রোওয়েভ গেছে, রুম হিটিং কাজ করছে না, প্লাস এর সাথে আমাদের যেটা চিরচরিত মানে সবসময় সমস্যা, সেটা হচ্ছে বাথরুমের সিঙ্ক ক্লগ হয়ে আছে, জল পাস হচ্ছে না, মানে 3-3টে এরকম সমস্যা। সব থেকে বড় রাতের বেলায়, কালকে রাতে আবার ডিশ ওয়াশার চালাতে গিয়ে দেখছি ডিশ ওয়াশারও চলছে না। 3টে বলেছিলাম, 4টে সমস্যা। মানে জীবনে যখন আর আমি ভাবছি যে আর কি হতে বাকি আছে, সব কিছুই তো খারাপ হয়ে গেল। এরকম ওয়েদারে যদি হিটিং না চলে, একে তো ঠান্ডা লাগবে, তারপরে ওই জলের পাইপ ফ্রিজ হয়ে যায়, সেই সমস্ত সমস্যা থাকে। যদিও ওদেরকে জানিয়ে দিয়েছি, তবুও মানে ভুগবো তো আমরা। আর কোরিয়াতে না আমাদের হিটেড ব্ল্যাঙ্কেট এ সমস্ত কিছু ছিল, এখানে তো সমস্ত কিছু কেনা হয়নি। এবার মানে এই ঠান্ডায় 2 দিন কি কষ্ট পেয়েছি। তো যাই হোক, আজকে ওরা আসবে, এসে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে যাবে বলেছে। মেইন আমাদের যেটা দরকার এখন রুম হিটিংটা, ডিশ ওয়াশারও আমি হাতে মেজে নেবো, কোনো সমস্যা নেই, আমার শুধু রুম হিটিংটা দরকার। এত শীত করছে, পারা যাচ্ছে না, মনে হচ্ছে আমার কানে ব্যথা শুরু হয়ে গেছে ঠান্ডায়। তো দেখা যাক কখন আসে।
অদ্রিনীল স্কুলে গেছে আর আমি আর অরিজিৎ বেরিয়েছি, আমাদের একটু কাজ আছে। অদ্রিনীল সকালে উঠে খুব এক্সাইটেড, বলছে ও স্নোফল হয়েছে, তাহলে কি আজকে স্কুল ছুটি? আমি বলছি না, স্কুল ছুটি না, এইটুকু স্নোতে হবে না, অনেক বেশি স্নো হলে যখন বাস আসতে পারবে না সেই দিন হয়তো ছুটি হবে। তো যাই হোক, ও ভেবেছিল আজকে বোধহয় ছুটি হবে, আবার স্নোফল আজকে কমবে না মনে হচ্ছে, সারাদিনই হবে হয়তো। তবে এই যে স্নোফল হচ্ছে, আমার কিন্তু যেটা হচ্ছে কোরিয়ার কথা খুব মনে পড়ছে, কারণ প্রথম জীবনে স্নোফল কোরিয়াতেই দেখেছি। আর প্রথম যদি মানে এরকম হেভি স্নো হতো, আমি আর অদ্রিনীল বাইরে বেরোতাম। জেনারেলি অরিজিৎ ইউনিভার্সিটিতে থাকতো, প্রথম দিন আমরা একটু বেরোতাম যদি হেভি স্নো হতো, তো সেসব মনে পড়ছিল। যাই হোক, তো হয় না প্রথমবারের সঙ্গে একটা করে স্মৃতি জড়িয়ে থাকে, তো সেই ব্যাপারটাই হচ্ছে। বাট এইখানে একটা জিনিস, একটা সেই স্বপ্ন পূরণের ব্যাপার হয়েছে। আমার সবসময় খুব ইচ্ছে করতো যে একদম বাড়িতে বসে থাকবো আর জাস্ট ব্যালকনিতে অনেক স্নো পড়বে, আমি বসে বসে দেখবো আর চা খাবো। তো আজকে সকালবেলা আমি অরিজিৎকে বলছিলাম আমার স্বপ্নটা পূরণ হলো, ব্যালকনি থেকে আমি দেখতে পাচ্ছি যে স্নো হচ্ছে, আমি এপারে আর ওপারে স্নো হচ্ছে, আর আমি বসে বসে চা খাবো। দিয়ে অরিজিৎ চলে গেলো, সমস্ত কিছুকে গুছিয়ে টুছিয়ে দিলাম, তারপর আমি চা বানালাম, বানিয়ে বসে বসে বেশ আয়েশ করে আমি আজকে চা খেয়েছি আর স্নোটা এনজয় করেছি। আর তখন স্নোফলটা ভালোই হচ্ছিলো, যখন অদ্রিনীল স্কুলে গেল তখন খুব আস্তে আস্তে হচ্ছিলো, কিন্তু আমি যখন চাটা বানিয়ে বসলাম প্রচণ্ড স্নো পড়ছিল, কারণ স্নোটাও চাইছিল যে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে, ওই জন্য একদম মন খুলে আজকে এনজয় করেছি আমি এই বিষয়টা। কাজ মিটে গেছে, বাড়ি ফিরছি, আর এখনও স্নোফল হচ্ছে। তবে বাড়ি পৌঁছে আমি ঘরে ঢুকেই দেখলাম অলরেডি একদম মানে ঘরের মধ্যে যা যা প্রবলেম ছিল সেগুলো ফিক্স করার জন্য এসেছেন, দেখি কতটা কি হয়। একটা প্রবলেম শেষ হতে না হতে আরও একটা প্রবলেম, এটা পুরো এই যে দেয়ালের থেকে ডিট্যাচ হয়ে গেছে, এই যে জানি না কখন মাথায় পড়বে, এই জায়গাটাও হয়েছে, এবার পুরো এইটা পড়ে যাওয়ার চান্স আছে, জানি না কি হবে। আগে খেয়াল করি না, আমি দেখছি আমার একটা অদ্ভুত লাগছে, কেন গিয়ে দেখছি যে ওরকম একটা পুরো ঝুলে মানে অনেকটাই ঝুঁকে গেছে, তো যখন তখন মাথায় পড়ে যাবে। তো অনেকটাই এখন দেরি হয়ে গেছে, 5টা পর্যন্ত জেনারেলি ওরা কাজ করতে আসে। অদ্রিনীলকে আনতে যাওয়ার সময় বলে এলাম, এবার জানি না আদৌ আসবে কিনা, কিন্তু সমস্যা হচ্ছে যে কাল থেকে এখানে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি পড়ে গেলে তো আর কাজ করতে আসবে না। আর এটা এমন ডেঞ্জারাস অবস্থা রয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আর একজন নেবার রয়েছে, তাকে আমি ফোন করলাম, সে বলছে যে ওর ওরকম হয়েছিল, একবার পুরো স্টোরেজ ওরকম ভেঙে পড়ে গিয়েছিল, ওর কোমরে পায়ে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওটা শোনার পর থেকে তো আমার আরও ভয় করছে। অরিজিৎ বলছে কিচ্ছু রান্না করতে হবে না, যেমন আছে ওখান থেকে জাস্ট সরে দাঁড়িয়ে থাকো। বলছে যে এই ছুটিতে আমরা বাইরে থেকে অর্ডার করেই খাবো, যদি না মানে কাজ করতে আসে। চেক করে দেখলাম মানে স্ক্রু নামমাত্র একটা দুটো স্ক্রু লাগিয়ে রেখে দিয়েছে, বাকি স্ক্রুর কোনো খোঁজ নেই, কোনো কিছু। আমি এতদিন চেকই করে নিয়ে যে এতদিন এখানে রয়েছে, সেটাই হচ্ছে বড় কথা। জানি না, মানে খুবই ডেঞ্জারাস, এটা যখন তখন একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আজকে আদৌ আসবে কিনা বলেছে, একজনকে পাঠাবে। তা আমি তো রিপোর্ট করে এসেছি অফিসে গিয়ে, আমি অরিজিৎকে বললাম একটা মেল করো, কারণ একটা মেল করে রাখা দরকার। ওরা যদি আজকে নাও আসে, এর মধ্যে যদি ভেঙে চুরে পড়ে কিছু একটা হয় অ্যাক্সিডেন্ট, তখন ওদের একটা মেল করে রাখা ভালো। আর একটা ইমার্জেন্সি নাম্বার আছে, আমি ওটাতেও বললাম মেল করে দাও, যদি আসে দয়া করে আসে। আর হিটিং ওটা ঠিক করে দিয়ে গেছে, স্নোফল হয়েছে বলেই মনে এসেছে, কারণ আমরা যখন জানালাম তার সেদিন বললো আচ্ছা এটা তো ইমার্জেন্সি নয়, এখনও তো ফ্রিজিং টেম্পারেচার নয়, অত স্নো হয়নি, না হলে আমরা আসতাম। মানে তার জন্য 2 দিন আমাদের ওই ঠান্ডার মধ্যে কষ্ট পেতে হলো, বাকি সমস্যাগুলো মিটেছে। আর এই একটা মানে 4টে মিলিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে লাইফে। কি আর বলবো, ছুটিটা কোথায় একটু নিশ্চিন্তে কাটাবো তা নয়, এই একটা বড় মাথার ওপর চিন্তা, মানে সত্যিই মাথার ওপর, ওটা ভেঙে পড়লে পুরো শেষ। আমি লেটেস্ট আপডেট হচ্ছে একজন দেখতে এসেছিল, চেক করে বলছে না না আমার মনে হচ্ছে না এটা অত ডেঞ্জারাস। আমি বলছি ডেঞ্জারাস নয় মানে সমস্ত কিছু ঝুলে আছে। বলছে আমার মনে হচ্ছে এটা থেকে যাবে, মানে ওর মনে হচ্ছে থেকে যাবে, ওর ওই মনে হওয়ার ওপরে আমার জীবন রয়েছে। আমাকে বলছে স্ক্রুগুলো কোথায় গেল, আমি বলছি আমি কি করে জানবো, ওগুলো তো লাগানোই ছিল না। বলছি খুঁজে পাওনি, আমি বলছি লাগানোই ছিল না, তো আমি খুঁজে পাবো কি করে। এই হচ্ছে অবস্থা, তার মানে বোঝা গেল পুরো ছুটিতে কাজ হবে না। সমস্যা তো রয়েছে, ওটা থাকবেই, কিচ্ছু করার নেই, ছুটিতে সবারই ছুটি। তো যাই হোক, আজকে থেকে এখানে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি, মানে অরিজিতেরও আজ থেকে ছুটি। হঠাৎ করে দুপুরবেলায় অরিজিৎ বললো যে চলো আমরা ঘুরে আসি। আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না, তো আমরা যাচ্ছি ডেট্রয়েটে আমরা কোনোদিনই এখনও পর্যন্ত আসিনি, তবে যখন ইউএসএতে প্রথম আসি আমরা ডেট্রয়েট এয়ারপোর্টেই ল্যান্ড করেছিলাম। তো সেই আশা, মানে তারপরে আর আসা হয়নি। এই ডেট্রয়েটের অনেক ইতিহাস আছে, কিন্তু ডেট্রয়েট ইউএস হিস্ট্রিতে একটা খুব বড় জায়গা নিয়েছিল, কিন্তু সেই জায়গাটা এখন বোধহয় ততটা নেই। তো
তো যতটুকু ডেট্রয়েট সম্বন্ধে মানে শোনা যায় বা জানা যায়, ডেট্রয়েটেই প্রথম যে ফোর্ড কার আছে, ফোর্ড মোটর কোম্পানি, ওদের প্রথম কোম্পানিটা ডেট্রয়েটেই বানিয়েছিল 1903 সালে। তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল ডেট্রয়েট, যেখানে আরও বিভিন্ন ধরনের কলকারখানা ছিল। আর ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রথম সূচনা মানে প্রথম স্থাপিত হয়েছিল এই ডেট্রয়েটেই। পরে সেটা অ্যান আরবারে শিফট করে যায়, মানে যেখানে আমরা থাকি। তো এই যে ডেট্রয়েট বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে অনেক কলকারখানা ছিল। পরবর্তীকালে কলকারখানা অনেক বন্ধ হয়ে যায়, এখান থেকে অন্য জায়গায় চলে যায় বিভিন্ন কারণে। তারপরে কিছুদিন পরে অনেকবার এখানে রায়ট হয়। তো সেই সব কারণে লোকজন এখান থেকে অনেক শহর ছেড়ে চলে যায়। আর ডেট্রয়েটে ঢোকার মুখেই বড় একটা মন খারাপ করা পরিবেশ ছিল। একেতেই মেঘলা আকাশ, আর রাস্তার পাশে দেখতে পেলাম যে সারি সারি পরিত্যক্ত বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং। সেই হয় না অনেক দিন ইউজ না হলে যেমন ভাঙাচোরা অবস্থায় থাকে তেমন বিল্ডিং দেখতে পেলাম। যদিও আমরা মানে মেন রোড ধরেই যাচ্ছিলাম, ভেতরে হয়তো আরও এরকম জায়গা রয়েছে, বা একটু ডেট্রয়েট নিয়ে একটু সার্চ করলেই দেখা যাবে এখানে এরকম অনেক গোস্ট টাউন আছে, মানে যেখানে আর কেউ থাকে না। তো আর ডেট্রয়েট নিয়ে কাউকে কিছু বললেই প্রথমে একটা সবাই কথা বলে যে ডেট্রয়েট কিন্তু সব জায়গা খুব একটা সেফ নয়, কারণ ফাঁকা জায়গা এখানে, সেই সময় অনেক লোকজনের কাজ চলে গেছে। তো সব মিলিয়ে ডেট্রয়েটের যেই জায়গাটা তখন ছিল সেই জায়গাটা আজ আর নেই। এই যে এত বড় বড় বিল্ডিং সবই খালি। আর ডেট্রয়েটের ও সমস্ত খালি জায়গা দেখে আমার শুধু বারবার দুর্গাপুরের বিভিন্ন জায়গার কথা মনে পড়ছিল। যেমন এমএএমসি, ওই এরিয়াটাতে এমএএমসি মানে কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পর কোয়ার্টারগুলো সব খালি খালি পড়ে থাকতো। যখন কলেজ যেতাম দেখতে পেতাম। এখন আবার শুনতে পাচ্ছি যে ডিপিএলের কোয়ার্টারগুলো সব ভেঙে দেওয়া হয়েছে বা খালি করে দেওয়া হয়েছে। ওই এরিয়াটা ওরকম একটা পরিত্যক্ত এরিয়ায় পরিণত হয়েছে। আর এই যে আমরা চলে এসেছি একটা পার্কে, বেসিক্যালি এটা একটা পোর্ট অ্যান্ড পার্ক। আর এই যে জায়গাটা, এখান থেকে কানাডা বর্ডার খুব কাছে। আমি সামনে গিয়েই দেখাচ্ছি, জাস্ট জলের ওই পারে ওই যে লাল লেখা বিল্ডিংটা, ওটা হচ্ছে কিন্তু কানাডার বিল্ডিং। ডেট্রয়েটে যখন ঢুকেছি পুরো জায়গাটা হচ্ছে অন্যরকম, পুরো সেই কেমন সেই, এখন তো শহরটা আর আগের মতো ওরকম নেই, তো পুরনো পুরনো লাগছে। আমি অরিজিৎকে বলছি আমি গাড়ি থেকে নামবোই না, যে এখানে এলাম আমি কাঁপছি পুরো। দেখলাম অনেক ইন্ডিয়ান লোকজন, বা ইন্ডিয়ান বা আমাদের ওদিককার, দিয়ে আমি খুব সাহস পেলাম, আমি নেমে চলে এলাম। ওই দিকটাই হচ্ছে কানাডা, এই ওই যে হচ্ছে কানাডার ফ্ল্যাগ। বললো কি হ্যান্ড গ্লাভস পরবে না, এখন কাঁপছে। আর দাঁড়াতে পারছি না, বোধহয় -3-4 টেম্পারেচার ফিলস লাইক, কত জানি না। এখানে তো ওই জলের সাইডে আরও হাওয়া দিচ্ছে, পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, দাঁত ফাত কাঁপছে পুরো, আর দাঁড়ানো যাচ্ছে না। চলে যাচ্ছি গাড়িতে, মনে হয় 5 মিনিটও আমরা দাঁড়াইনি। এত ঠান্ডায় আর থাকা গেল না, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছতে। আর ডাউন টাউন এরিয়াটা কিন্তু পুরো অন্যরকম, একদম যেমন জাঁকজমক থাকে তেমনই। কি তারপরে তো কিছু বলবি? क्या नहीं है? नहीं है? नहीं है। शोन ये একটা नहीं है ये पूरा हिंदी बोलना तो मुश्किल रे। नहीं है, नहीं है। कुछ तो बताओ। नहीं है। हां? अमेरिका नहीं है। अमेरिका नहीं है? तो क्या है? এই যে হচ্ছে ডাউনটাউন এরিয়া, ক্রিসমাসের জন্য অলরেডি সাজানো হয়ে গেছে, লোকজন, বড় বড় বিল্ডিং। অদ্রিনীল দেখে বলছে এটা কি কোরিয়ায় চলে এসেছি আমরা? তো সত্যি মানে এই ধরনের বড় বড় বিল্ডিং যেগুলো দেখতে খুবই অভ্যস্ত ছিলাম, সেগুলো এখন মানে এই ধরনের এই সব কিছু আর দেখা হয় না। অ্যান আরবার ছোট্ট একটা শহর, সেই জন্য ডেট্রয়েটে এগুলো রয়েছে এই জায়গাটাতে। যাই হোক, মানে অদ্রিনীলের কিছুক্ষণের জন্য এত লাইটিং টাইটিং সমস্ত কিছু দেখে মনে হচ্ছিল আমরা বোধহয় কোরিয়ায় চলে এসেছি। আবার একটু পরে বলছে আমরা তাহলে কোন হোটেলে থাকবো, আমরা কি কানাডায় চলে এলাম? এই ব্রিজটাই তো দেখতে পাচ্ছিলাম, এই ব্রিজটা কি কানেক্ট করে? হ্যাঁ, এপার থেকে ওপারই তো। আমরা ওই সাইড থেকে নায়াগ্রা ফলস দেখব প্রথম, হ্যাঁ, তারপরে ইউএসএ সাইড থেকে। এখান থেকে ড্রাইভ করে ওই দিক থেকে ঢুকবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে কানাডা সাইডে দেখবো, তারপরে এসে ইউএসএ সাইডে দেখবো। আর ইউএসএ সাইড দেখা কি আছে, কানাডা সাইড দেখে। আচ্ছা, এবার বাড়ি ফিরছি আমরা, আর অন্ধকার হয়ে গেছে। 5টার সময় তো এখন সানসেট হয়ে যায়। আর আমরা ডিসাইড করলাম যে রাস্তায় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পড়বে, সেখান থেকে আজকে ডিনারটা নিয়ে নেব। আমরা ওখানটা গেলাম, দিয়ে অদ্রিনীলকে দেখানো হয়েছে কানাডা বর্ডার এই সমস্ত। ও ভেবেছে আমরা অন্য কান্ট্রিতে ঘুরতে এসেছি, তাই না?
এবার আমাদের জিজ্ঞেস করছে আমরা হোটেলে কখন যাব, কোন হোটেলে। বাবা আমরা কোন হোটেলে যাচ্ছি, কি নাম হোটেলটার? বাবা মা হোটেলে যাচ্ছি আমরা। আমরা এখন হোটেলেই যাচ্ছি, হোটেলের নাম হচ্ছে বাবা মা হোটেল, তাই না? মনে রাখবে কিন্তু নামটা, ভুলে গেলে মনে করবে। আরেকবার মনে করো তো, কি নাম হোটেলটার? বাবা আর মাম্মাম হোটেল, একদম ঠিক। আমরা এখানে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে বিরিয়ানি অর্ডার করলাম। বিরিয়ানি, নান, এই সমস্ত কিছু মানে ডিনার অর্ডার করেছি। এখন 7টা মতো বাজে, দেখে মনে হচ্ছে না কত রাত, আর এদিকে স্নোফলও শুরু হয়ে গেছে। ডিনার নিয়ে নিয়েছি, আর রান্না করার কোনো গল্প নেই। বাড়িতে গিয়ে একটা মুভি দেখবো আর আমরা আমাদের ডিনারটা এনজয় করব। আর কোয়ান্টিটিটা আমাদের কোনো আইডিয়া নেই যে ঠিক কতটা থাকবে, কারণ আমরা এখান থেকে কোনো দিনে অর্ডার করিনি। ওই জন্য একটা বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি, আর একটা চিলি চিকেন আর নান। তো অদ্রিনীল তো বিরিয়ানি খাবে না, নান খাবে। আর আমরা বুঝতে পারিনি কতটা বিরিয়ানি, তো এইসবই। তবে দেখে মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে, সম্ভব না আমাদের পক্ষে শেষ করা। বিরিয়ানিটা শেষ করব আর নানটা রেখে দেবো। আর এখানে বিরিয়ানির সঙ্গে রায়তাও দিল, কোরিয়াতে কিন্তু দিত না, এটা আলাদা করে অর্ডার করতে হতো। বিশাল স্নো, কাল থেকে যে শুরু হলো সন্ধ্যেবেলা থেকে। এই গাছগুলো আর বাঁচবে না, ঘরে রাখলেও এরা থাকছে না, ওদেরকে বাইরেই রেখে দিয়েছি। পুরো সাদা। থ্যাঙ্কসগিভিং এর সময় এই হচ্ছে অবস্থা, পুরো সাদা হয়ে গেছে চারদিকে। আমি লন্ড্রি করতে গিয়েছিলাম, সেখান থেকে বাইরেটা এত সুন্দর লাগছে দেখে আমি আর থাকতে পারলাম না। আমি বাইরে এলাম, কিন্তু আমি প্রপার সোয়েটার কিচ্ছু পরে নি, আমি জুতোও পরে নি, জাস্ট ক্রক্স পরে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি ভাবলাম একটু বিল্ডিংয়ের পেছন থেকে বেরিয়ে সামনের দিক থেকে চলে যাবো। থ্যাঙ্কসগিভিংয়ে এখানে এই হচ্ছে অবস্থা। আর আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা নেমন্তন্ন আছে, আগামীকাল দুপুরে নেমন্তন্ন আছে। এই চলছে আমাদের থ্যাঙ্কসগিভিং। আর আমি লন্ড্রি করতে যাওয়ার সময় অদ্রিনীলকে বলে গিয়েছিলাম এসে হেয়ার কাট করবো। দেখছি জামা কাপড় চেঞ্জ করে এরকম স্যান্ডো গেঞ্জি পরে এরকম স্নোর পাশে দাঁড়িয়ে আছে, কি অদ্ভুত লাগছে। আর রাতের বেলা আমাদের আজকে একটা নেমন্তন্ন ছিল থ্যাঙ্কসগিভিংয়ে। এই যে দারুণ দারুণ সব রান্না বান্না খেয়ে দিয়ে ফিরলাম, অনেক রাতই হয়ে গিয়েছিল। কালকে সকালে আবার আমরা বেরোবো, সকালে নয় দুপুর। কালকে রাতে আমরা যেখানে নেমন্তন্ন ছিল অনেক রাতে বাড়ি ফিরেছি। আর সকালবেলায় দেখছি যে মানে আমাদের অ্যাপার্টমেন্টসের বাইরে সমস্ত কিছু মানে এমন অবস্থা, স্নো পরে আইস পরে এত ভয়ানক দেখতে হয়েছিল। আমি অরিজিৎকে বলছি যাওয়া যাবে না, মানে হেঁটেই যাওয়া যাবে না, মনে হচ্ছে ওখানে স্লিপ করে তখনই পড়ে যাব। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যাই হোক মানে অ্যাপার্টমেন্টসের ওই ম্যানেজমেন্ট যারা আছে সমস্ত কিছু ক্লিন করে ওই সল্ট ফল্ট যা দেয় সেগুলো দিল, সেটা অনেক বেলা করে করেছে। তো সমস্ত করে রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি। এখানে রাস্তাঘাটে ঠিকঠাকই আছে, বাট ওই আমাদের অ্যাপার্টমেন্টসের ভেতরে ওই জায়গাটা ওরা ক্লিন করতে অনেকটা সময় নিয়েছে। ওখানটায় খুবই এখানে কি সুন্দর ডেকোরেশন করেছে, ক্রিসমাসের ডেকোরেশন চারিদিকে হয়ে গেছে। অনেক বাড়ি দেখুন সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এটা বকবে। হয়ে গেছে আমাদের এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু, এখন বেরিয়েছি। আর প্রবলেম হচ্ছে অরিজিৎ এখনও মানে এই জানতো কবে থেকে স্নোফল হবে, আরও আগে থেকেই হওয়ার কথা, দেরিতে হয়েছে, কিন্তু কিছুই কেনেনি এখনো। মানে গাড়ির এই যে স্নো পরিষ্কার করার, আজকে কি দিয়ে পরিষ্কার করলে? সকালবেলায় কি করবে, মানে এত স্নো পড়েছে, ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছে। তো এখন আমরা যাচ্ছি একেবারে এই জিনিসপত্র কিনে নিয়ে ঘরে ঢুকবো। মানে যে হারে স্নো পড়ছে এখন পড়বে, স্নো স্ট্রং হচ্ছে মনে হয়, এটা কিছু একটা নর্থের দিকে হচ্ছে। আমাদের এখানে 3 দিন ধরে স্নো পড়ছে, এরকম প্রচন্ডই পড়ছে স্নো। এই হচ্ছে অবস্থা। আর ওটা না কিনলে হবে না, ঝাঁটা দিয়ে আর কতদিন পরিষ্কার করবে, গাড়িকে সেই ঝাঁটা পিটে করে তারপর চাপতে হলো। এখন যদি বাড়ি চলে যেতাম এই স্নোর মধ্যে আর বেরোতে ইচ্ছে করতো না, ওই জন্য ভাবলাম একেবারে যখন বেরিয়েছি কাজকর্ম মিটিয়ে তবেই বেরোবো। রাস্তাঘাট এখনো ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম হচ্ছে না, তো ওই জন্য আরো দেরি করলাম না। এখন 4:30 বেজে গেছে, প্রচন্ড স্নোফল হচ্ছে এখনো। এই যে পেয়ে গিয়েছি স্নো ক্লিন করার ব্রাশ। কবে থেকে অরিজিৎকে বলেছিলাম, ও পাত্তা দেয়নি। যখন ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হলো তখন ওর ফাইনালি মানে মনে হলো। আর এত স্নো পড়ছে কি বলবো, এখন বিকেল 5টা বাজছে, এখন তো 5টাতেই সন্ধে হয়ে যায়, মনে হচ্ছে কত রাত। আর প্রচণ্ড স্নোফল হচ্ছিল। তো যাই হোক, এখন এটা চলবেই পুরো উইন্টার জুড়ে। আর এই ভ্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।